আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং যারা শুনছেন সকলকে হেমন্তকালের শুভেচ্ছা জানিয়ে আজকে আমাদের অনলাইন ক্লাস শুরু করতে যাচ্ছি। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হলো বাজার। বাজার যাকে ইংরেজিতে বলা হয় মার্কেট। বাজার বা মার্কেট। অর্থনীতিতে বাজার বলতে কোনো বিশেষ স্থানকে নয়, বরং এক বা একাধিক পণ্যকে বোঝায় যা ক্রেতা বিক্রেতার প্রত্যক্ষ বা পরোক্ষ দর কষাকষির মাধ্যমে কোনো নির্ধারিত দামে ক্রয় বিক্রয় করা হয়। যেমন স্বর্ণের বাজার, পাটের বাজার, ধান চালের বাজার। এমনি সাধারণ জনগণ সাধারণ ভাষায় বাজার বলতে বিশেষ কোনো স্থানকে, নির্দিষ্ট স্থানকে বুঝে থাকেন। কিন্তু অর্থনীতিতে বাজার বলতে বিশেষ কোনো স্থানকে নয়, বরং এক বা একাধিক পণ্যের বাজারকে বোঝায়। পণ্যকে বোঝানো হয়, পণ্যের বাজারকে বোঝানো হয়, যা ক্রেতা এবং বিক্রেতার মধ্যে প্রত্যক্ষ বা পরোক্ষ, প্রত্যক্ষ হইতে পারে, পরোক্ষ হইতে পারে। এমনি সাধারণত কিন্তু প্রত্যক্ষভাবে দর কষাকষির মাধ্যমে দাম নির্ধারিত হয়, সেই দামে ক্রয় বিক্রয় হয় সাধারণ বাজার যেখানে। কিন্তু অর্থনীতিতে বাজার বলতে এক বা একাধিক পণ্যের বাজারকে বোঝানো হয়, যা ক্রেতা এবং বিক্রেতার মধ্যে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে দর কষাকষির মাধ্যমে কোনো নির্ধারিত দাম, একটা নির্ধারিত দাম নির্ধারিত হবে, সেই নির্ধারিত দামে যখন ক্রয় বিক্রয় করা হয় তখন সেই ধরনের বাজারকে অর্থনীতিতে বাজার বলা হয় বা মার্কেট বলা হয়, বোঝানো হয়ে থাকে। যেমন স্বর্ণের বাজার, পাটের বাজার, ধান চালের বাজার ইত্যাদি। তাহলে সাধারণ জনগণ বাজার বলতে কোনো বিশেষ স্থানকে বুঝে থাকে। যেমন আমাদের সখীপুর বাজার, কচুয়া বাজার ইত্যাদি, বাংলা বাজার। কিন্তু অর্থনীতিতে বাজার বলতে কোনো বিশেষ স্থানকে নয়, বরং একটা দ্রব্যের বা পণ্যের বাজারকে বোঝানো হয়ে থাকে, যেখানে ক্রেতা এবং বিক্রেতার মধ্যে প্রত্যক্ষ এবং পরোক্ষ দর কষাকষির মাধ্যমে একটা নির্ধারিত দামে ক্রয় বিক্রয় চলে। যাক, তাহলে আজকের ক্লাস অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লাস, মনোযোগের সাথে শুনতে হবে। অল্প সময়ের মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলে ইনশাল্লাহ আমি ক্লাস শেষ করব। তোমরা খুব মনোযোগের সাথে লক্ষ্য করবে। এখানে বাজার পূর্ণ প্রতিযোগিতার বাজার। বাজার বিভিন্ন ধরনের আছে। স্থানীয় বাজার, জাতীয় বাজার, আন্তর্জাতিক বাজার। এটা হলো আয়তনের ভিত্তিতে। একটা এলাকা ভিত্তিক যদি ক্রয় বিক্রয় হয় তাহলে সেটাকে বলা হবে স্থানীয় বাজার। স্থানীয় বাজার যেমন মাছ মাংসের বাজার, শাকসবজির বাজার ইত্যাদি বাজার, এগুলো হলো স্থানীয় বাজার। আর জাতীয় বাজার হলো যে দ্রব্যের চাহিদা সারা দেশব্যাপী, সারা দেশের বিভিন্ন স্থানে কোনো দ্রব্যের যদি চাহিদা থাকে সেই ধরনের বাজারকে বলা হবে জাতীয় বাজার। আর আন্তর্জাতিক বাজার কোনটা? আন্তর্জাতিক বাজার বলতে দেশের ভিতরে তো আছেই, দেশের ভিতরে ছাড়াও যদি দেশের বাহিরে বিভিন্ন বিশ্বে ওই দ্রব্যের চাহিদা প্রসারিত হয়, চাহিদা থাকে, তাহলে সেই ধরনের দ্রব্যের বাজারকে বলা হবে আন্তর্জাতিক বাজার। তাহলে আয়তনের ভিত্তিতে আমরা স্থানীয় বাজার, জাতীয় বাজার এবং আন্তর্জাতিক বাজার বিভিন্ন ধরনের বাজার লক্ষ্য করতে পারি। আবার সময়ের ভিত্তিতে আছে অতি স্বল্পকালীন বাজার, স্বল্পকালীন বাজার, দীর্ঘকালীন বাজার, অতি দীর্ঘকালীন বাজার। স্বল্পকালীন বাজার কোনগুলা? স্বল্পকালীন বাজারে এখানে একটা স্থির খরচ থাকবে। মানে যদি চাহিদা থাকে, চাহিদা যদি বাড়ে তাহলে যোগান অল্প স্বল্প বাড়ানো যেতে পারে, কিন্তু খুব বেশি পরিমাণে যোগান বাড়ানো সম্ভব নয় তাৎক্ষণিকভাবে স্বল্পকালে। আর দীর্ঘকালে হলো চাহিদার সাথে যোগান বাড়ানো সম্ভব। দীর্ঘকালে সব কিছুই পরিবর্তনশীল। অতি দীর্ঘকালে প্রযুক্তি
প্রযুক্তি সহ সব কিছুই দীর্ঘকালে পরিবর্তনশীল, অতি দীর্ঘকালে। যাই হোক, ওদিকে আমি আর বলতেছি না, এখন বলবো আমি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার আছে, অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার আছে আমাদের সামনে। তো আজকে আমি আলোচনা করব বিশেষ করে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, পারফেক্ট কম্পিটিটিভ মার্কেট। পারফেক্ট কম্পিটিটিভ মার্কেট, পূর্ণ প্রতিযোগিতার বাজার, যে বাজারে বহু সংখ্যক ক্রেতা বিক্রেতা একটি সমজাতীয় দ্রব্য একই দামে ক্রয় বিক্রয় করে তাকে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বলে। যে বাজারে বহু সংখ্যক ক্রেতা বিক্রেতা একটি সমজাতীয় দ্রব্য একই দামে, নির্ধারিত দামে, নির্দিষ্ট দামে ক্রয় বিক্রয় করে থাকে তাকে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বলে। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের বৈশিষ্ট্য বহু সংখ্যক ক্রেতা ও বিক্রেতা থাকবে। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের একটা বৈশিষ্ট্য হলো এই বাজারে বহু সংখ্যক ক্রেতা ও বিক্রেতা থাকবে। দ্রব্যসমূহ হবে সমজাতীয়, সেম গুডস, সমজাতীয় দ্রব্য, এবং এই বাজারে অবাধে প্রবেশ এবং প্রস্থানের অধিকার থাকবে। অবাধে যে কেউ প্রবেশ করতে পারবে, আবার ইচ্ছানুযায়ী চলে যেতে পারবে, কোনো বাধা নেই। অবাধে প্রবেশ ও প্রস্থান। উৎপাদন ও ভোগের ক্ষেত্রে স্বাধীনতা থাকবে, উৎপাদন এবং ভোগের ক্ষেত্রে স্বাধীনতা থাকবে। তারপরে বাজার সম্পর্কে পূর্ণ ধারণা থাকতে হবে, পূর্ণ জ্ঞান থাকতে হবে। আচরণ থাকতে হবে যুক্তিশীল, যুক্তিসঙ্গত। যা হোক, এরকম কতগুলো বৈশিষ্ট্য আছে, বৈশিষ্ট্যগুলি তোমরা দেখে নিবে, দেখলে ইনশাল্লাহ তোমরা বুঝতে পারবে আশা করি। যা হোক, এই বাজারে ভারসাম্যের শর্ত আছে। ভারসাম্যের দুটি শর্ত। এক নম্বরে হলো প্রাথমিক বা প্রয়োজনীয় শর্ত, যাকে বলা হয় ইংরেজিতে নেসেসারি কন্ডিশন। নেসেসারি কন্ডিশন কি? MR = MC। MR = MC। MR কি? MR হলো মার্জিনাল রেভিনিউ, প্রান্তিক আয়। আর MC তাহলে কি? MC হলো মার্জিনাল কস্ট, প্রান্তিক ব্যয়। প্রাথমিক শর্ত বা নেসেসারি কন্ডিশন হলো MR = MC, অর্থাৎ প্রান্তিক আয় = প্রান্তিক ব্যয়। এটা হলো ভারসাম্যের প্রাথমিক শর্ত বা প্রয়োজনীয় শর্ত। আর সাফিসিয়েন্ট কন্ডিশন দ্যাট মিনস হলো পর্যাপ্ত শর্ত হলো MC রেখার ডাল MR রেখার ডালের চেয়ে বেশি হবে। MC রেখার ডাল MR রেখার ডালের চেয়ে বেশি হবে, তথা MC রেখা হবে MR রেখার চেয়ে একটু খাড়া আকৃতির, স্টিপার, খাড়া। এবং সেক্ষেত্রে MC রেখা MR রেখাকে নিচের দিক থেকে ছেদ করে উপরের দিকে যাবে। যে বিন্দুতে ভারসাম্য নির্ধারিত হবে সেই বিন্দুতে হবে MR = MC, এবং MC রেখা সেখানে নিচের দিক থেকে ছেদ করে উপরের দিকে যাবে MR রেখাকে। এখানে প্রাসঙ্গিকভাবে আরেকটু কথা আছে, প্ল্যান্ট, ফার্ম এবং ইন্ডাস্ট্রি। প্ল্যান্ট হলো কতগুলি প্ল্যান্ট নিয়ে একটি ফার্ম গঠিত হয়। কতগুলা প্ল্যান্ট নিয়ে একটি ফার্ম গঠিত হয়। একটি ফার্মের কতগুলা অংশ থাকতে পারে, ইউনিট থাকতে পারে, সেগুলিকে আমরা প্ল্যান্ট বলবো, উৎপাদনের ইউনিট, প্ল্যান্ট। আর কতগুলা প্ল্যান্ট নিয়ে গঠিত হয় একটি ফার্ম, আর কতগুলা ফার্ম নিয়ে গঠিত হয় একটা ইন্ডাস্ট্রি বা শিল্প। যেমন আমরা বলতে পারি পাট শিল্প। যাক, তাহলে এখানে চিত্রের মাধ্যমে আমরা এটাকে ব্যাখ্যা করতে পারি। সংক্ষেপে আমি চিত্রের মাধ্যমে দেখাচ্ছি। মুনাফা সমান হলো MR মাইনাস মুনাফা সমান হলো TR মাইনাস TC। TR মানে হলো টোটাল রেভিনিউ মানে হলো মোট আয় বিয়োগ মোট ব্যয় TC। এক্ষেত্রে P is greater than AC। মানে হলো দাম হবে এসির চেয়ে, গড় ব্যয়ের চেয়ে
বেশি হবে। এই ক্ষেত্রে, এই চিত্রের ক্ষেত্রে এটা হলো অস্বাভাবিক মুনাফা। এক্ষেত্রে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে এক্ষেত্রে অস্বাভাবিক মুনাফা দেখা দিবে। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে 3 ধরনের অবস্থা আমরা লক্ষ্য করতে পারি। এখানে হলো অস্বাভাবিক মুনাফা, এই চিত্রে অস্বাভাবিক মুনাফা, এই চিত্রে হলো আমার স্বাভাবিক মুনাফা, আর এই চিত্রে হলো আমার ক্ষতি বা লোকসান। এক্ষেত্রে ভূমি অক্ষে সকল চিত্রেই ভূমি অক্ষে উৎপাদনের পরিমাণ এবং লম্ব অক্ষে দাম, ব্যয়, আয় ব্যয় এইসব আয় ব্যয় এগুলিকে লম্ব অক্ষে বা ভার্টিক্যাল অ্যাক্সিসে পরিমাপ করা হয়েছে। ভূমি অক্ষে পরিমাপ করা হয়েছে উৎপাদনের পরিমাণ। এক্ষেত্রে এই বিন্দুতে E2 বিন্দুতে ভারসাম্য অর্জিত হয়েছে এবং E2 বিন্দুতে ভারসাম্য অর্জিত হওয়ার কারণ হলো P = AR = MR রেখা, এটা ভূমি অক্ষের সমান্তরাল। এই বিন্দুতে আমরা লক্ষ্য করতে পারি ভারসাম্যের শর্ত অনুসারে প্রাথমিক শর্ত MR = MC এবং MC রেখা MR রেখাকে নিচের দিক থেকে ছেদ করে উপরের দিকে উঠে গেছে। সুতরাং E2 বিন্দু ভারসাম্য সাপেক্ষে এই চিহ্নিত অংশটুকু এইটুকু হলো আমাদের অস্বাভাবিক মুনাফা। আর এখানে স্বাভাবিক মুনাফার ক্ষেত্রে আয় এবং ব্যয় সমান ফলশ্রুতিতে এখানে স্বাভাবিক মুনাফা অর্জিত হয়। এটি হলো আমাদের এসি রেখা আর এটি হলো আমাদের প্রান্তিক ব্যয় রেখা, এটি হলো গড় ব্যয় রেখা। একইভাবে এখানেও এটা হলো এসি এবং এটা হলো এমসি, গড় ব্যয় এবং প্রান্তিক ব্যয় রেখা। আর স্বাভাবিকভাবেই এখানে এটা দাম = গড় আয় = প্রান্তিক আয় রেখা ভূমি অক্ষের সমান্তরাল। এখানে স্বাভাবিক মুনাফা ফার্ম অর্জন করে থাকে, আর এখানে হলো এই চিত্রে অস্বাভাবিক মুনাফা অর্জন করে থাকে। সর্বশেষ এখানে এই চিত্রে এই বিন্দুতে ভারসাম্যের দুটি শর্ত পালিত হয়েছে। প্রথম শর্ত MR = MC এই বিন্দুতে পালিত হয়েছে এবং MC রেখা MR রেখাকে নিচের দিক থেকে ছেদ করে উপরের দিকে উঠেছে। সেই কারণে এই বিন্দুতে ভারসাম্য সাপেক্ষে উৎপাদনের পরিমাণ Q0। এখানে MC রেখা অনেক উপরে উঠে গেছে, হ্যাঁ, গড় ব্যয় অনেক উপরে, গড় ব্যয়ের পরিমাণ অনেক বেশি। সেই কারণে এখানে AC is greater than P is greater than ABC। এই অবস্থায়ও উৎপাদনকারী ইচ্ছা করলে উৎপাদন কাজ চালাতে পারে, কিন্তু P যখন <ABC হবে, অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট, ABC হলো অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট, P হলো দাম। আমরা জানি P হলো দাম এবং AC হলো গড় ব্যয়। দাম যখন পরিবর্তনীয় ব্যয়ের চেয়েও কম হয়ে যাবে তখন উৎপাদনকারী আর উৎপাদন কাজ চালানো সম্ভব হবে না। উৎপাদনকারীর পক্ষে উৎপাদন কাজ বন্ধ হয়ে যাবে, বন্ধ করে দিতে হবে। অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে সেটাই হবে যুক্তিসঙ্গত এবং এই পর্যায়ে এই চিত্রে এখানে উৎপাদনকারীর ক্ষতি হবে। ক্ষতি সমান হলো TC বিয়োগ TR, টোটাল কস্ট বিয়োগ টোটাল রেভিনিউ। এইভাবে আমরা স্বল্পকালে 3টি অবস্থানের ব্যাখ্যা করতে পারি। 3টি অবস্থান আমাদের মুখোমুখি হতে হয়। 3টি অবস্থা আমরা লক্ষ্য করতে পারি। একটি হলো স্বাভাবিক মুনাফা,
আমরা এক্ষেত্রে আরেকটু বলতে পারি যে দীর্ঘকালে সাধারণত স্বাভাবিক মুনাফাই অর্জন করে থাকে উৎপাদনকারী, আর স্বল্পকালে 3টি অবস্থার সম্মুখীন হতে হয়। একটি স্বাভাবিক মুনাফা, একটি হলো অস্বাভাবিক মুনাফা, আর এই চিত্রে এটি হলো আমাদের ক্ষতি বা লোকসান। তো এই বলেই আজকের মতো আমি ক্লাস শেষ করছি। তোমাদের সকলকে শুভেচ্ছা, ধন্যবাদ জানিয়ে আমাদের অধ্যক্ষ মহোদয় স্যার আমাদেরকে এই সুন্দর ব্যবস্থা পরিচালনা করার জন্য অধ্যক্ষ স্যারকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে, সুইট বর্মনকে কারিগরি সহযোগিতার জন্য শুভেচ্ছা জানিয়ে আমি আমার ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।